সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলা, প্রাণ গেল আরও এক বাংলাদেশির। ইরানকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে, দাবি নেতানিয়াহুর। তেহরান ও লেবাননে ব্যাপক হামলা। জ্বালানি নিতে আজও পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষা, মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি, বিকল্প উৎস থেকে ডিজেল আমদানির উদ্যোগ। আমরা যদি রিসোর্স মোবিলাইজেশন করতে না পারি তাহলে আমরা কিভাবে এগুলো করবো? একদিকে ইকোনমিকে সেলভেজ করতে হবে, আরেকদিকে আমাদের যে জনগণের কাছে দেওয়া আমাদের ম্যানিফেস্টো সেটা বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশি 6 জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমোদন ইরানের নিরাপত্তা কাউন্সিলের। মধ্যপ্রাচ্যের কয়েক দেশে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ। সংবিধান সংস্কারে 15-20 সদস্যের কমিটি হবে, জানালেন চিফ হুইপ। অংশ নেয়ার ব্যাপারে ইতিবাচক বিরোধী দল। বিরোধী দলের রিপ্রেজেন্টেটিভ যারা থাকে সকলের মতামতকে নিয়ে সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি আমরা অচিরেই করব। সংসদ এবং গণপরিষদ এই দুই বিতর্কের বাইরে এসে আমরা সংবিধান সংস্কার পরিষদের কথা বলেছিলাম। সেই রাজনৈতিক সমঝোতা থেকে বিএনপি দূরে সরে এসেছে। দেশজুড়ে হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে, অনেক হাসপাতালে নেই আইসোলেশন ইউনিট। টিকাদান ও সচেতনতা বাড়ানোর তাগিদ। শ্বাসের রোগ এটা দ্রুত ছড়াই পড়ে, কিন্তু এখানে কোনো পর্যাপ্ত ব্যবস্থা নাই। যে টিকাটা দিবে ওই টিকাটা দেওয়ার না দিয়ে আবার যে টিকাটা পরে পাবো সেই টিকাটা আগে দিয়ে দিছে। Into the World Cup, and he does. It got underneath Donnarumma. The Italian curse continues. বসনিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ল 4 বারের চ্যাম্পিয়ন ইতালি। দীর্ঘ বিরতির পর যুক্তরাষ্ট্রের টিকিট পেল ইরাক ও কঙ্গো। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। সংযুক্ত আরব আমিরাতে ফুজায়রাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা WAM এর বরাত দিয়ে এই তথ্য জানায় খালিজ টাইমস। এতে বলা হয়, একটি ড্রোন ফুজায়রার আকাশসীমায় আসার পর এটিকে ভূপাতিত করা হয়। ওই সময় ড্রোনটির ধ্বংসাবশেষ এসে আঘাত হানে ওই বাংলাদেশির উপর। তবে ওই বাংলাদেশির নাম, পরিচয় কোনো কিছু এখনো জানায়নি আমিরাত সরকার। 28 ফেব্রুয়ারি ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর পর আমিরাতে এই নিয়ে মোট 12 জন প্রাণ হারিয়েছেন। ইরানকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে, এমন দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের অস্তিত্বের জন্য ইরান আর হুমকি নয় বলেও জানান তিনি। মঙ্গলবার রাতভর মসজিদ, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স সহ ইরানের বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল, যুক্তরাষ্ট্র। বিমান হামলা চালানো হয় লেবাননের বিভিন্ন স্থানেও। অন্যদিকে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ছোড়ে IRGC। ইরানি মিসাইলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে তেল আবিব। ইসরায়েল মার্কিন যৌথ হামলা ধ্বংস মসজিদ। মঙ্গলবার রাতে ইরানের জানজান শহরের বিভিন্ন আবাসিক ও ধর্মীয় স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী, যাতে ধ্বংস হয়ে যায় এই মসজিদটি। রাতে ধর্মীয় স্থাপনাটিতে অবস্থান করছিলেন 3 জন, মৃত্যু হয় তাদের সবারই। এর পাশাপাশি তেহরানেও চলছে হামলা। যৌথ বাহিনী জানায়, মঙ্গলবার রাত থেকে ইরানের বিভিন্ন শিল্পকেন্দ্রগুলোকে টার্গেট করা হয়। এর মধ্যে অন্যতম বুশেহের শহরে অবস্থিত বিভিন্ন কারখানা। হামলার নতুন ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেন্টকম। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। জেবচিত ও কাফরা জেলায় চালানো হামলায় এক অন্তঃসত্ত্বা নারী সহ অন্তত 8 জন নিহত হয়েছেন। সীমান্তবর্তী এই অঞ্চলে গেল কয়েকদিন ধরেই পাল্টাপাল্টি হামলার তীব্রতা বেড়েছে। হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননের গভীরে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল, যার ফলে প্রাণ হারাচ্ছেন সাধারণ নাগরিকরা। এই অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে ইরান এবং এর শক্তিকে।
আমরা পরিকল্পনা মাফিক অগ্রসর হচ্ছি। ইরানকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলা হবে। ইসরায়েলের অস্তিত্বের জন্য এখন আর হুমকি নয় ইরান, ইরানি সরকার পরিচালিত সব ধরনের সন্ত্রাসী চক্রকে ধ্বংস করা হয়েছে। এদিকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করেও হামলা অব্যাহত রেখেছে ইরান। তেল আবিবের বিভিন্ন স্থানে দেখা যায় ধ্বংসস্তূপ। ইরানের হামলার কারণে আতঙ্কিত হয়ে ছুটোছুটি করতে থাকে বহু ইসরায়েলি, বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয় অনেকে। এর পাশাপাশি সৌদি আরব, বাহরাইন সহ বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও চলছে মিসাইল হামলা। কুয়েত বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্কে হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে কাটেনি জ্বালানি তেলের সংকট। পেট্রোল অকটেনের জন্য পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। নিয়মিত তেল না পাওয়ায় ক্ষোভ বাড়ছে। তেল সরবরাহ স্বাভাবিক না থাকায় পাম্পগুলোতে বাইক ও গাড়ির দীর্ঘ সারি। জ্বালানির দাম বাড়ার শঙ্কা বা অবৈধ মজুতদারির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে ধারণা করছেন অনেকে। পাম্পগুলোতে তেল নিতে এসে চালকদের দীর্ঘ সময় নষ্ট হচ্ছে, যা কর্মব্যস্ত দিনগুলোতে বিশেষ ভোগান্তি সৃষ্টি করেছে। সিরিয়ার একেবারে ওই রাস্তার মাথায় মেডিকেলের অনেকক্ষণ এখন এখানে দেওয়া শুরু করছে। দেওয়ার কথা 7:30টায়, শুরু করছে 8:10। বাসা থেকে অফিসের দূরত্ব আপ ডাউনে 72 কিলো, পুরান ঢাকা থেকে আশুলিয়া। তো এইভাবে যদি 500 টাকার তেল দিয়ে আমি কিভাবে চলবো বলেন? আমার 22 কিলো চলে লিটারে। অফিস টাইমটা ওইটা বাদ দিয়ে এখন তেল নিতে হবে, তো করার কিছু নাই। লাইন লম্বা হচ্ছে, আমাদের টাইম নষ্ট হচ্ছে। যে আমাদের কাজে আছে, আমি হসপিটাল সেখানে রোগী নিয়ে দেখা গেছে, রোগী এখন বসে রয়েছে, কোনো কাজ হচ্ছে না। দর্শক, ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি সম্পর্কে জেনে নিতে চাই। রাজধানীর পরিবাগ এলাকায় রয়েছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত, যাচ্ছি তার কাছে। শান্ত, পাম্পে তেল নিতে আসা পরিবহনের চাপ কেমন দেখছেন? পর্যাপ্ত তেল আছে কিনা জানাবেন বিস্তারিত। শাওন, পরিস্থিতি আসলে খুব একটা পরিবর্তন হয়নি। আমি এখন পরিবাগে রয়েছি। ঠিক 7 ঘন্টা আগে এখানে আমি সংবাদ প্রচার করে গিয়েছি। চিত্রের কিন্তু বরঞ্চ আরও অধপতন হয়েছে, অর্থাৎ মানুষের অপেক্ষার সময় বেড়েছে এবং তেল সংগ্রহের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা আরও দীর্ঘ হচ্ছে। বলার অপেক্ষা রাখে না যে রাজধানীর যতগুলো পেট্রোল পাম্পে আজকে আমার যাওয়ার সুযোগ হয়েছে, সবগুলো পাম্পেই কিন্তু দীর্ঘ সারি দেখেছি এবং তেল নিয়ে মানুষের হাহাকার শুনেছি এবং তাদের যে অপেক্ষা, সেই কর্মঘণ্টা নষ্ট হওয়ার অভিযোগ শুনেছি। একই সাথে পরিমাণ মতো তেল না পাওয়ার যে একটা অভিযোগ, সেটাও শুনেছি এবং সেই অভিযোগ এখন পর্যন্ত রয়েছে। তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, এবং সেই অপেক্ষার পরে গিয়ে হয়তোবা অনেকে শুনছেন অকটেন শেষ, এবং সেই প্রতীক্ষার জায়গাটি কিন্তু, অভিযোগের জায়গাটি কিন্তু শেষ হচ্ছে না। সাধারণ মানুষের কাছে যেই জিনিসটা মানুষজন চাচ্ছেন সেটি হচ্ছে যে এটার একটা সুষ্ঠু সমাধান এবং পুরো বিষয়টি যাতে পরিষ্কার করা হয় সাধারণ মানুষের কাছে, যে কী পরিমাণ মজুদ ইতিমধ্যে আছে এবং পেট্রোল পাম্পগুলো প্রতিদিন ডিপো থেকে কী পরিমাণ তেল তারা সংগ্রহ করছে এবং কী পরিমাণ বিক্রি হচ্ছে, এবং এই তথ্যগুলো যদি সরকারি ওয়েবসাইটে উল্লেখ করা থাকে, সেই ক্ষেত্রে সাধারণ মানুষ যারা তেল সংগ্রহ করতে আসেন তারা যাতে স্বাভাবিকভাবে তথ্যগুলো জানতে পারেন এবং সঠিকভাবে যাতে তথ্যগুলো জেনে নিজ নিজ এলাকার যে পাম্পগুলো আছে সেখান থেকে তেলগুলো সংগ্রহ করতে পারেন, এই দাবিগুলো করছেন কিন্তু এখানকার যারা তেল সংগ্রহ করতে এসেছেন স্বাভাবিকভাবে চালকরা। অনেক ধন্যবাদ শান্ত আপনাকে। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বাড়ছে তেলের দাম। বেশি দামে তেল কিনতে বাধ্য হচ্ছে সরকার। বিকল্প বাজার থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা অব্যাহত আছে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে জাতীয় রাজস্ব ভবনে এনবিআর চেয়ারম্যান ও কর্মকর্তাদের সাথে বৈঠকের পর মন্ত্রী জানান, উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি নিয়ে ক্ষমতা নিয়েছে সরকার। এর সঙ্গে যোগ হয়েছে মধ্যপ্রাচ্য সংকট ও ইশতেহার পূরণের চ্যালেঞ্জ। সংকট মোকাবেলায় ঋণমুখিতা থেকে সরে এসে বিনিয়োগ ভিত্তিক অর্থনীতিতে যেতে চায় সরকার। বলেন, আসন্ন বাজেটেও নারী, শিশু, প্রান্তিক মানুষ ও ব্যবসায়ীদের কথা মাথায় রাখা হচ্ছে। জানান, দেশে একটি স্থিতিশীল বিনিয়োগ পরিস্থিতি নিশ্চিত করতে চায় বর্তমান সরকার। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, এটাতে আরেকটা বড় সমস্যা। এখানে আমাদের বড় একটা অংশ এখানে আমাদেরকে খরচ করতে হচ্ছে এক্সট্রা, অতিরিক্ত দামে
আমাদের জ্বালানি কিনতে হচ্ছে, এটা আবার তার উপরে। সুতরাং একটা 3-way চ্যালেঞ্জ আর কি, অনেক বড় চ্যালেঞ্জ। রিসোর্স মোবিলাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি রিসোর্স মোবিলাইজেশন করতে না পারি তাহলে আমরা কিভাবে এগুলো করব? একদিকে ইকোনমিকে সেলভেজ করতে হবে, আরেকদিকে আমাদের যে জনগণের কাছে দেওয়া আমাদের ম্যানিফেস্টো সেটা বাস্তবায়ন করতে হবে। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ব্যাপারে বাংলাদেশের বিবৃতিতে নিন্দা না থাকায় হতাশ ইরান। ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত বলেন, কিছু সীমাবদ্ধতা থাকলেও নির্মমতার বিরোধিতা করতে পারে বাংলাদেশ। তবে সরকারকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দূতাবাস। জানান, হরমুজ প্রণালীতে থাকা বাংলাদেশি 6 জাহাজ ছাড়ার ব্যাপারে অনুমোদন দিয়েছে দেশটির নিরাপত্তা কাউন্সিল। রাষ্ট্রদূত বলছেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনায় তারা শোকাহত। তার দাবি, সেসব দেশে মার্কিন ঘাঁটি থাকায় ইরান হামলা করেছে। 3 সপ্তাহের হিসাব শেষ, ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের শুরু হয়েছে মাস গণনা। এরই মধ্যে যুদ্ধে বেসামরিক নাগরিক, নারী ও শিশুসহ মারা গেছে প্রায় 2000 ইরানি। দেশটিতে চলমান যুদ্ধে দুঃখ প্রকাশ করে তা বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা। আমাদের প্রত্যাশা হলো এটা যে একটা দেশ যখন অবৈধভাবে জাতিসংঘের সনদের লঙ্ঘন করে আরেকটা দেশের উপরে আগ্রাসন চালিয়েছে, অন্য দেশগুলো জাতিসংঘ সনদ অনুযায়ী এই আগ্রাসনের নিন্দা করুন। আমরা শুধু চাই যে এই আমেরিকা এবং ইসরায়েল যে আগ্রাসনটা চালিয়েছে সেই আগ্রাসনটার নিন্দা করা হোক, এর বাইরে আমাদের কোনো প্রত্যাশা নেই। যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস করেছে ইরান। বুধবার পর্যন্ত সেসব দেশে থাকা অন্তত 7 বাংলাদেশি মারা গেছেন হামলায়। দুঃখ প্রকাশ করলেও বিদেশি নাগরিকের প্রাণহানির দায় নিতে নারাজ ইরান। যারা যে সমস্ত মুসলমান আপনি বললেন যে অনেকেই মারা যাচ্ছেন, এটার জন্য আমরা অত্যন্ত দুঃখিত, ব্যথিত। কিন্তু আসলে এটার দায়িত্ব সেই সমস্ত আরব দেশের, যে দেশগুলো মার্কিন ঘাঁটি তারা সেখানে স্থাপন করার অনুমতি দিয়েছে। যুদ্ধে কৌশলগত অবস্থান পাকাপোক্ত করতে শুরুতেই হরমুজ প্রণালী বন্ধ করে তেহরান। বাংলাদেশ সহ 6টি দেশের জাহাজের অনাপত্তি দিয়েছিল দেশটি। বাংলাদেশের 6 জাহাজ সেখানে থাকলেও ছাড়া পায়নি এখনো। রাষ্ট্রদূত জানালেন, আনুষ্ঠানিকতা শেষের পথে। জাহাজের পূর্ণাঙ্গ যে স্পেসিফিকেশন এগুলো আমরা গত সপ্তাহে আমাদের হাতে পেয়েছি। এটা আমরা তেহরানে পাঠিয়েছি এবং এটা নিয়ে কাজ চলছে এবং বাংলাদেশের এই জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। এই ব্যাপারে আমরা সর্বাত্মক সহায়তা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকার কঠোর সমালোচনা করেন রাষ্ট্রদূত। বলেন, আত্মরক্ষার জন্য যুদ্ধ করছে ইরান। তার আশা, বাংলাদেশে চলমান জ্বালানি সংকট দ্রুতই সমাধান হবে। এখানে যে জ্বালানির যে কিছু সমস্যা, আমরা এগুলোর সচিত্র রিপোর্ট আমরা তেহরানে দিয়েছি, বলেছি যে আমাদের এখানকার ভাই, আমাদের বন্ধুরা সমস্যায় আছে, তাদের জন্য কোনো ধরনের সমস্যা না হয়। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সংবিধান সংশোধনে অচিরেই 15 থেকে 20 সদস্যের কমিটি গঠন করা হবে। বিরোধী দল এই কমিটিতে থাকবে বলে প্রত্যাশা চিফ হুইপ নুরুল ইসলাম মনির। জাতীয় সংসদে সর্বদলীয় সংসদীয় কমিটির 3য় বৈঠক শেষে কথা জানান চিফ হুইপ। বিরোধী দলের সংসদ সদস্যরা জানান, সংবিধানের মূল বিষয়গুলো সংশোধনের মাধ্যমে সম্ভব নয়, এজন্য দরকার সংস্কার। সংবিধান সংশোধনের জন্য কমিটির প্রস্তাব আইনি ভিত্তি নেই বলেও দাবি তাদের। বিরোধী দল তাই সংবিধানের সংস্কার কমিটি গঠনের দাবি জানাচ্ছে। গতকাল বিরোধী দলীয় নেতার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও দাবি করা হয়। সংবিধান সংশোধন করার জন্য একটা কমিটি হবে, সেটা হলো আমরা সকল দলের রিপ্রেজেন্টেটিভ রাখতে চাই। তারপরে আনুপাতিক হারে যার বিরোধী দলের রিপ্রেজেন্টেটিভ যারা থাকে, স্বতন্ত্র মধ্য থেকেও আমরা 1 জনকে রাখতে চাই। রেখে সকলের মতামতকে নিয়ে সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি আমরা অচিরেই করব। যে রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে সংসদ এবং গণপরিষদ এই 2 বিতর্কের বাইরে এসে আমরা সংবিধান সংস্কার পরিষদের কথা বলেছিলাম, সেই রাজনৈতিক সমঝোতা থেকে বিএনপি দূরে সরে এসেছে এবং এই রাজনৈতিক সমঝোতা থেকে দূরে সরে আসা বাংলাদেশের রাজনৈতিক যে কালচার, তাতে একটা বড় ধরনের আঘাত।
দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনে রয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। যাচ্ছি তার কাছে। ফয়সাল, সংসদ কমিটির বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হলো বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, মূলত সংসদ সদস্যদের যে সকল সুযোগ সুবিধা প্রাপ্তির কথা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে। আবাসন সংকট কিংবা যে আবাসন বরাদ্দ সেই বিষয় নিয়ে মূলত কথা হয়েছে এবং সেখানে আলোচনা হয়েছে। এর পাশাপাশি যে সকল পানির সুযোগ সুবিধা রয়েছে সে পানির নিয়ে বেশ কিছু সমস্যার কথা ইতিপূর্বে অভিযোগ করেছেন সংসদ সদস্যরা। সেই সব বিষয়গুলো নিয়ে ভাবে সমাধান করা যায় সে বিষয়ে ইতিমধ্যে এই সংসদ কমিটির পক্ষ থেকে একটি সাব কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এর পাশাপাশি এই যে সংসদ এলাকায় যে একটি মেডিকেল সেন্টার থাকার কথা, সেখানে যন্ত্রপাতির থেকে শুরু করে কিংবা আধুনিক চিকিৎসা ব্যবস্থার কোনো কিছুই নেই। তো সেই জায়গা থেকে সদস্যদের দিক থেকে একটি অভিযোগ ছিল যে এখানে এই সংসদ অধিবেশনে যোগ দিতে এসে যদি সংসদ সদস্য বা অসুস্থ হয়ে পড়েন, সেখানে তাদের জন্য উন্নত চিকিৎসা ব্যবস্থা রাখার যে তাগাদা সেটি কিন্তু এখানে তেমন কোনো যন্ত্রপাতি কিংবা অ্যাম্বুলেন্স তেমন কিছুই নেই। তো সেই জায়গা থেকে বিষয়গুলো তারা এই সংসদ কমিটির কাছে তারা অভিযোগ করেছিলেন। তো সেই সব বিষয়গুলো নিয়ে মূলত আজকের এই আলোচনা হয়েছে। এর পাশাপাশি চিফ হুইপের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী 10 এপ্রিলের মধ্যে সব সংসদ সদস্যদের মধ্যে নির্ধারিত তাদের যে আবাসন এবং অফিস সে বিষয়ে বুঝিয়ে দেওয়ার জন্য দ্রুত তারা কিভাবে বাসা সংস্কার করে এবং প্রয়োজনীয় আসবাবপত্র সহ প্রস্তুত করে পুরোপুরি যাতে সংসদ সদস্যদের কাছে হস্তান্তর করতে পারেন সে লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। এর পাশাপাশি আরও বেশ কিছু বিষয় ছিল যেগুলো নিয়ে মূলত আজকের এই বৈঠকে তারা আলোচনা করেছেন। শাওন, অনেক ধন্যবাদ ফয়সাল আপনাকে। গত বছরের 13ই অক্টোবর ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে সিসি ক্যামেরা থেকে ফুটেজ গায়েব হওয়ার ঘটনা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। আজ ব্রিফিংয়ে এমনটা জানালেন ট্রাইব্যুনালের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহা। একই সাথে জানান তথ্য প্রযুক্তির মাধ্যমেও ওই দিনের ফুটেজ উদ্ধার করা যায়নি। এর আগে প্রসিকিউটর গাজী MH তামিমের কক্ষে আশুলিয়ায় 6 লাশ পোড়ানো মামলার এক আসামি আফজালুলের পরিবার টাকার ব্যাগ নিয়ে যায় এই অভিযোগ করেন প্রসিকিউটর BM সুলতান। সেদিন আসলে কি ঘটেছিল তা জানতে CCTV ফুটেজ সংগ্রহ করতে যান ট্রাইব্যুনালের প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা, কিন্তু হার্ড ড্রাইভে সেদিনের ফুটেজটি তিনি খুঁজে পাননি। এদিন ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান গোলাম মোর্তাজা মজুমদারের হ্যাক হওয়া ফোন ও হোয়াটসঅ্যাপ উদ্ধার করা হয়েছে জানান তানভীর জোহা। হ্যাকারদের শনাক্ত করা গেলেও তাদের গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। প্রাথমিক অবস্থায় সেখানে আমরা জানতে পেরেছি যে সিস লকগুলোতে যে হার্ড ড্রাইভ থাকার কথা ছিল, পুরনো নতুন কিছু হার্ড ড্রাইভ সংযোজিত বিযোজিত হয়েছে। এটা তদন্তাধীন বিষয়। তো এটা আমরা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে অবহিত করেছি। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি থেকে বাকি ব্যবস্থাগুলো গ্রহণ করা হবে। এবারের ঈদযাত্রা থেকে শিক্ষা নিয়ে আগামী ঈদের সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে, একথা বলেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে পূর্বাচল 300 ফিট এক্সপ্রেসওয়ে হতে মাদানী এভিনিউ সংযোগ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এই আয়োজনে মন্ত্রী আরও বলেন, ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহার যাত্রা চ্যালেঞ্জিং, কারণ 1.5 কোটি মানুষ এ সময় ঢাকার বাইরে যাবেন। পাশাপাশি ঈদের আগে 1 কোটি কোরবানির পশু ঢাকায় ঢুকবে। মন্ত্রী বলেন, বাংলাদেশকে বাসযোগ্য করে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচিকে বাস্তবায়ন করতে হবে, কারণ এটি সরকারের অগ্রাধিকার। জানান, নতুনভাবে আরও একটি যমুনা সেতু করা যায় কিনা সেটি চিন্তা করা হচ্ছে। একটি ডেমো ট্রেন পরীক্ষামূলকভাবে আনা হবে, তবে সেটি কাজ না করলে প্রকল্প নেওয়া হবে না। এর জন্য কোনো অতিরিক্ত ব্যয় করবে না সরকার। আগামী কুরবানিতে আরও বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে, এখন তো 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়লো, সেখানে 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে আর 1 কোটি কোরবানির পশু কাছাকাছি ঢাকায় আসবে, অর্থাৎ 2.5 কোটি যাত্রী। সেটা আরও বেশি চ্যালেঞ্জ। আমরা কাজ করছি। কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আলাদা দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ প্রাণ গেছে 5 জনের। পুলিশ জানায়, চান্দিনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় লরির ধাক্কায় নিহত হন 9ম শ্রেণীর শিক্ষার্থী ইবনে তাইম। সকালে কাঠেরপুল ইউটার্ন এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে ভোর 4:30টার দিকে দাউদকান্দি উপজেলার বারপাড়া এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান CNG অটোরিকশার 2 আরোহী।
তাদের বাড়ি উপজেলার সরকারপুর গ্রামে। এদিকে রাত 4:45টার দিকে বুড়িচংয়ের নিমসারে কাভার্ড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2টি গাড়িরই চালক নিহত হয়েছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎই হামের প্রকোপ বেড়েছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু। এরই মধ্যে বিভিন্ন হাসপাতালের মতো পাবনা ও যশোরে শিশুদের জন্য খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। তবে স্থান সংকুলান না হওয়ায় সাধারণ ওয়ার্ডেও রাখতে হচ্ছে রোগীদের। এতে সংক্রমণের শঙ্কা বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া হাম প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরে সচেতনতা বাড়াতেও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। খেলাধুলা আর হাসি আনন্দে যে শিশুরা ঘর মাতিয়ে রাখত, হঠাৎ হামের উপসর্গ নিয়ে তারাই এখন হাসপাতালে। অভিভাবকদের চোখে মুখেও দুশ্চিন্তার ছাপ। পাবনা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের পাশেই খোলা হয়েছে হাম ওয়ার্ড। তবে সেবা প্রত্যাশীদের যেন অভিযোগের শেষ নেই। চাপ বাড়ায় সব রোগীকেই রাখা হচ্ছে একসাথে। বেড সংকটে অনেককে থাকতে হচ্ছে হাসপাতালের বারান্দায়। এক বেডে 5টা করে রোগী দিয়েছে। রোগীর সাথে যে লোক আছে তাদের বসার জায়গা নাই। শ্বাসের রোগ এটা দ্রুত ছড়াই পড়ে, কিন্তু এখানে কোনো পর্যাপ্ত ব্যবস্থা নাই। আলাদা করে করার আমরা চেষ্টা করছি, আমরা আইসোলেশন তৈরি করেছি, তারপরেও আসলে এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। রোগীর স্বজনদের অভিযোগ, সময়মতো টিকা না পাওয়া এবং নিয়ম না মেনে শিশুদের ভ্যাকসিনেশন করায় এমন পরিস্থিতি দেখতে হচ্ছে তাদের। সিভিল সার্জন জানান, সমস্যার কারণ বের করতে এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যে টিকাটা দিবে ওই টিকাটা দেওয়ার না দিয়ে আবার যে টিকাটা পরে পাবো সেই টিকাটা আগে দিয়ে দিছে। টিকা নেওয়ার পরে যে হাম হচ্ছে, এটা ইনভেস্টিগেশন, এপিডেমিওলজিক্যাল ইনভেস্টিগেশন ছাড়া মানে বলা কঠিন। তো আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারা যথাযথ ব্যবস্থা নেবে। যশোরে গেল 2 মাসে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে 2 শতাধিক শিশু। বর্তমানে হাসপাতালে ভর্তি 24 জন। এছাড়া গেল কয়েকদিনে 89টি নমুনা পরীক্ষায় 21 জনের হাম ধরা পড়েছে। এদের মধ্যে 17 জনই 9 মাসের কম বয়সী, 3 জন প্রাপ্তবয়স্ক। ঠান্ডা আর বমি হচ্ছে, অল্প কাশতে কাশতে বমি হচ্ছে, কমছে না, অনেক ওষুধ নিয়েছি। শুয়ে দিয়েছে, শুধু একবার শুয়ে পাইছি, আর যে ভিটামিন ওগুলো খাওয়াইছি। হঠাৎ রোগীর চাপ বাড়ায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে দেখা দিয়েছে শয্যা সংকট। পরিস্থিতি মোকাবেলায় যশোরের সকল সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। 5টা বেড, সবাই বেড চাই। তারপরও সমস্যা কি, যেখানে পক্সের রোগী আসে, হামের রোগী প্রচুর পরিমাণে এই মাসে আসতেছে। হামের যে কমপ্লিকেশন গুলো আছে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, নিউমোনিয়া, অপুষ্টি, এই সাপোর্ট গুলো দেওয়া। হামের রোগীকে যে সবসময় ভর্তি রাখতে হবে তাও না, কিন্তু আমরা ভর্তি রাখতে রেকমেন্ড করি এই জন্য যে ওই যে অনেক ক্ষেত্রে না জানার কারণে ওই সমস্যাগুলো দেখা দেয়। ওই জিনিসগুলো আমরা একটু জানাই দিয়া, প্লাস রোগী হাসপাতালে রাখলে সে অন্যদেরকে ছড়াতে পারবে না। হাম প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরে সচেতনতা বাড়াতেও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। সেখানকার পরিস্থিতি একটু জানতে চাই, যুক্ত হচ্ছেন সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল। জুয়েল, মেডিকেলে আক্রান্ত রোগীর সংখ্যা কেমন দেখছেন? যথাযথ চিকিৎসা কি চলছে তাদের? শাওন, চাঁপাইনবাবগঞ্জে হাম রোগীর যে সংখ্যা, সেটা আসলে যদি বলতে চাই খুবই ভয়াবহ পরিস্থিতি। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে বিগত কয়েকদিনের মধ্যে কিন্তু 4 জন শিশুর মৃত্যু হয়েছে হাম আশঙ্কায়। এটা বলছিলেন ডাক্তাররা। মানে তারা কিন্তু মানে হামের কারণে যে সরাসরি মারা গেছে এটি তারা স্বীকার করেনি, তবে হাম সংশ্লিষ্টতার কারণেই মৃত্যুবরণ করেছে, নিউমোনিয়া আক্রান্ত হয়ে। এই বিষয়টি কিন্তু শাওন বলছিলেন তারা। আর আরেকটি বিষয় হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জে আজকেও মোটামুটি 67 জন কিন্তু হাম শিশু রোগী ভর্তি রয়েছে, এবং গতকালকেও কিন্তু প্রায় 20 জন রোগী এখানে নতুন ভর্তি হয়েছে। তবে 15 থেকে 17 জন রোগীও এখান থেকে মানে রিলিজ নিয়েছে, সুস্থ হয়ে ফিরে গেছে, এটিও সত্য। কিন্তু যে ধরনের হামের প্রকোপ চাঁপাইনবাবগঞ্জের দেখা যাচ্ছে সেটি কিন্তু অত্যন্ত ভয়াবহ, এবং যেটি চিকিৎসকরা বলছিলেন যে চাঁপাইনবাবগঞ্জে
যে টিকাগুলো দেওয়া হয়নি এবং যে ক্যাম্পেইন হওয়ার কথা ছিল হাম সংক্রান্ত গত বছর, সেই ক্যাম্পেইন কিন্তু সংগঠিত হয়নি, যার কারণে কিন্তু শিশুদের সেই টিকাও দেওয়া হয়নি। শুধু আরেকটা বিষয় জানিয়ে রাখি শাওন, সেটা হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জে হামে শিশুরাও আক্রান্ত হচ্ছেন না। এখন একটা ফ্লু চলছে, জ্বরের মাধ্যমে কিন্তু অনেক প্রাপ্তবয়স্ক মানুষও কিন্তু হামের শিকার হচ্ছেন। সুতরাং বর্তমানে চাঁপাইনবাবগঞ্জে হামের পরিস্থিতি অনেকটা ভয়াবহ বলতে পারি। শাওন। জুয়েল, ধন্যবাদ আপনাকে। নীলফামারীর ডোমারে একটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পুরো বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রি করে টাকা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন প্রশাসনের কর্মকর্তারা। মিলেছে প্রাথমিক সত্যতাও। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেবার কথা জানিয়েছে প্রশাসন, যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসক। নীলফামারীর ডোমার উপজেলার দক্ষিণ গোমনাতি এলাকার কৃষক রাকিবুল হাসানের স্ত্রী হাবিবা সুলতানা প্রসব বেদনা নিয়ে গত শুক্রবার ভর্তি হন মমতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। রোববার তার অপারেশন হয়। কন্যা সন্তানের মা হন সুলতানা। অপারেশনের খরচ বাবদ বিল হয় 22,000 টাকা। নিম্নবিত্ত পরিবারটির অভিযোগ, পুরো টাকা পরিশোধ করতে না পারায় ক্ষিপ্ত হন অস্ত্রোপচারকারী চিকিৎসক ডাক্তার ফারজানা আফরিন। নবজাতককে বিক্রি করে বিল পরিশোধের জন্য চাপ দেন। 30,000 টাকায় নবজাতককে বিক্রির জন্য দরদামের অভিযোগ পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় গণমাধ্যম কর্মী ও প্রশাসনের কর্মকর্তারা। ম্যাডাম, আমার 2টা দিন সময় দেওয়ার লাগবে। এই কথাটা বলছি, চেয়ার থেকে 1 লাখ টাকা উঠে বলতেছে এখন টাকা দিবি, টাকা দিয়ে যাবি, নাহলে তুই বাচ্চা বিক্রি করে দেবো। এখন আমি বলছি আমার জীবন গেল, আমি আমার বাচ্চা বিক্রি করে দিব না। তারপর বলতেছে তাহলে টাকা দেন না কেন, টাকা দিয়ে আজকে চলে যাবে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও ইওনো। এছাড়া নানা অনিয়মের অভিযোগে ক্লিনিকটিকে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইওনো। স্পর্শকাতর এবং একটা অমানবিক অভিযোগ, যেগুলো বাচ্চা কেনাবেচা হচ্ছে। তো আমরা এসে দুপক্ষের কথা শুনে ব্যাপারটি সমাধান চেষ্টা করেছি। সেই সাথে হাসপাতালে কিছু অসঙ্গতি আমরা পেয়েছি। এখানে সেই অসঙ্গতিগুলোর প্রেক্ষিতে একটি আমরা প্রতিবেদন দিব। আমি মহোদয়ের সাথে কথা বলবো, যেহেতু উনি আমাদের সরকারি হাসপাতালের ডক্টর। প্রতিবেদন পাওয়ার সাপেক্ষে আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিব। তবে অভিযোগ অস্বীকার করেছেন ডাক্তার ফারজানা। দাবি, নবজাতক বিক্রি নিয়ে কারোর সাথে কোনো কথাই হয়নি তার। আমার সাথে তো কোনো কথা হয় নাই। আমি আমার মতো রুগী দেখি, রুগীর সাথে কথা হয়, আমার মতো আমি চলে যাই। এখন কে এটা তো আমার সাথে তো বাচ্চা নিয়ে কোনো ডিল না। আমার সাথে সিজার হয়েছে, সিজারের টাকা দিলে রুগী চলে যায়। ক্লিনিকের বিল পরিশোধের জন্য নবজাতককে বিক্রির জন্য চাপ দেওয়ার অভিযোগের খবরে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। জাহিদ হাসান, যমুনা নিউজ। রাজধানীর ফার্মগেট, গুলিস্তান সহ গুরুত্বপূর্ণ এলাকার সড়কে ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালাচ্ছে ডিএমপি ট্রাফিক বিভাগ। সকালে মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথে নিয়ে শুরু হয় এই অভিযান। চলবে 5 এপ্রিল পর্যন্ত। অভিযান চলাকালে বহু অস্থায়ী দোকানপাট ভেঙে ফেলা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেক দোকানি সটকে পড়েন। এ সময় কয়েকজনকে তাৎক্ষণিকভাবে আর্থিক জরিমানাও করা হয়। ডিএমপি বলছে, দোকানিদের সতর্ক করা হচ্ছে, সরে না গেলে কঠোর হবেন। রাজধানীর কারওয়ান বাজার থেকে পান্থপথ, সড়কের জায়গা জুড়ে শত শত দোকান, তবে নেই বেচাকেনা। সব গুটিয়ে আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন দোকানিরা। আগেই সবার কাছে খবর চলে গেছে, অবৈধ স্থাপনা উচ্ছেদে হবে অভিযান। একই অবস্থা রাজধানীর ফার্মগেট, গ্রিন রোড সহ আশপাশের বিভিন্ন এলাকার। উচ্ছেদ অভিযানের খবর পেয়ে বুধবার তারা দোকান চালু করেননি। অভিযোগ আছে, পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের টাকা দিয়ে ফুটপাতে ব্যবসা করে আসছেন তারা। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না বেশিরভাগ দোকানি। এই বিষয়ে আমরা কিছু জানি না, আমাদের কাছে কোনো মেসেজ নেই। না এরকম কোনো কিছু না। আমরা প্রতি বছরেই ঈদের পর খুলতে বলতে আমরা 2-3 সপ্তাহ আমাদের সময় লেগে যায়। মগবাজার ও কাকলি সড়কে অভিযান চলাকালে অস্থায়ী দোকানপাট ভেঙে ফেলা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন কেউ কেউ। এ সময় কয়েকজনকে দেওয়া হয় অর্থদণ্ড। এই যে দোকান আছে, সে দেখেন তার ফ্রিজটাকে বাইরে দিয়েছে, আবার এসে আমরা এই জায়গায় একটা সেল পেলাম রোডের মধ্যে। এগুলো উচ্ছেদ হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ফুটপাত ও সড়কের একাংশ দখল করে গড়ে তোলা অবৈধ রেস্টুরেন্ট এবং স্থায়ী স্থাপনাগুলো উচ্ছেদেও কাজ করছে আভিযানিক দল। এখনই কঠোর অবস্থানে না যাওয়ার ইঙ্গিত পুলিশের। সুযোগ দিতে চান সরে যাওয়ার। আমরা এর আগেও গণবিজ্ঞপ্তি দিয়ে অ্যাওয়ারনেস তৈরি করেছি, তাদেরকে নোটিশ দিয়েছি,
আজকে আমরা খুব সফটলি অভিযানটা পরিচালনা করছি। যারা একদম মানে ইচ্ছাকৃতভাবে আইন অমান্য করে মানে আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার জন্য যারা মানসিকতা প্রদর্শন করছেন তাদেরকে আমাদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহোদয় আইন অনুযায়ী তাদেরকে হয়তো জরিমানা অথবা তাদের মালামাল সিজ করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন জীবিকার তাগিদেই ফুটপাতে বসেছিলেন, যুগ যুগ ধরে এভাবে ব্যবসা করে আসছেন তারা। আমরা তো আর কারো ক্ষতি করতেছি না, কোনো সমস্যা হইতেছে না, যেটা মানুষের চলাচলের পথ যেটা ওটা তো ঠিকই আছে। দোকানদার যারা আছে রাস্তায় তারা কিন্তু এখানে লাত্তি দিলে ওখানে যায়, ওখানে লাত্তি দিলে এখানে যায়। আমার আপনার দোকান আমাদের বিবে আছে, বাচ্চা ছেলে মেয়ে সব আছে, আমরা এখানে কোথায় যাবো? কোন যারা দোকানদার আছেন তারা দোকান সরায় নেন। উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি জানিয়েছেন ফুটপাতের কিছু দোকানদার। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। অবসরে যাওয়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অবসর ভাতার টাকা পেতে ভোগান্তি যেন নির্মম নিয়তি। অপেক্ষা এত দীর্ঘ যে নিজের শ্রম ঘামে অর্জিত টাকা হাতে না পেয়েই মারা যান 15% শিক্ষক কর্মচারী, যাদের অধিকাংশই শেষ জীবন কাটান ঋণ, রোগ আর হতাশায়। মহান পেশার শিক্ষকদের পাওনা অর্থ দিতে রাষ্ট্রের এমন কদর্য রূপ শেষ হবে কবে, সেই প্রশ্ন স্বজনদের। আল আমিন হক অহনের প্রতিবেদনে বিস্তারিত। আমার আব্বা 2021 সালে মারা গেছে, সেই অবসরের টাকা নেওয়ার জন্য আমি আইসে এই অফিসে আগেও 2 বার আইছি। সে তো মারা গেছে কবরে, তার সন্তানরাও তার স্ত্রী এখনো টাকা পায়নি, চিকিৎসার অভাবে সে মানে চিকিৎসা হয়েছে কিন্তু সে টাকাটা খরচ করতে পারে না এখানে। এমন আক্ষেপ আর অপেক্ষা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সব কক্ষেই। এই অপেক্ষা আছে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টেও। 5 বছরে ঘোরাফেরা করতেছে, কিন্তু আইন অনুসারে, আদেশ অনুসারে, অর্ডার অনুসারে আমাদের কিন্তু সেটা কার্যকর ভূমিকা নেই। এই যেমন মাহফুজা বেগম আজীবন চেয়েছেন স্বামীর অর্জিত টাকায় শেষ জীবনে ভালো কাটবে দুজনার, কিন্তু অপেক্ষায় থেকে চলে গেছেন তার স্বামী। এখন সেই পাওনা টাকা পেতে যেন যুদ্ধ করতে হচ্ছে তাকে। বর্তমানে আমার খুব কষ্ট বাবা, চালার বাড়ি না, খাবার বাড়ি না। অবসর বোর্ডের প্রশাসন ও মূল্যায়ন বিভাগের উপপরিচালক অধ্যাপক নাহিদা চৌধুরী এসব মৃত্যু শিক্ষক কর্মচারীদের একটি আলাদা হিসেব রাখছেন। দিন দিন লম্বা হচ্ছে সেই খাতা। জীবিত ছিল 197, মৃত ছিল 55। আচ্ছা, ফেব্রুয়ারিতে 251 ছিল, জীবিত ছিল 209 জন, মৃত ছিল 42 জন। আগে ভাগে অর্থ পাইয়ে দিতে দালালদের দৌরাত্ম্য কিছুটা কমলেও কমেনি ভোগান্তি। ঘুরতে হচ্ছে এক কক্ষ থেকে আরেক কক্ষে। আপনি ম্যাডামের কাছে গেলে ম্যাডাম আপনার পুরাতন সফটওয়্যারটা দেখে বলতে পারবে। এটা তো এদের অফিসের একটা রসম, কোনো লোক অবসরে যায় টাকা সে খাই যেতে পারে না। তাতে হয়তো আশ্বাস মিলছে, কিন্তু মিলছে না সমাধান। ঈদের পরে নাকি একটা মিটিং হবে, এরপরে একটা সিদ্ধান্ত নিব ওকে টাকা দেওয়ার। আপনার বলতেছে যে দরখাস্তটা দিয়ে যান আমাদের কাছে, আরো সময় লাগবে এটা পাইতে। কারো কারো অভিযোগ ইচ্ছে করেই এমন ভোগান্তি তৈরি করে রেখেছে প্রতিষ্ঠান দুটি। যদি ইচ্ছা করে নাই হয় তাহলে আমাকে ত্রুটিটা আমার শুরুতেই ভ্যানিশ করতো। 1 বছর পর আসতে বলেন, সবাই 1 বছর পর আসতে বলছেন। জি, শুধু অবসর বোর্ডে অপেক্ষমান 1.25 লাখ শিক্ষক কর্মচারীদের আবেদন। সবাইকে টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই বোর্ডটির। চলতি 2025-26 অর্থ বছরের আয় থেকে অবসর ভাতা পরিশোধের পর ঘাটতি দাঁড়াবে 7,000 কোটি টাকারও বেশি। এখন 22 সালে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের কাজ চলতেছে। আর মৃত্যুর কথা যেটা বলি, মৃত্যুটা আরো বেশি বেদনাদায়ক। যে একটা ফ্যামিলি যখন, পরিবারের অভিভাবক যখন মারা যায়, তার বিষয়টা আমরা একটু গত 16 মাসে আমরা কাউকে সিরিয়াল ব্রেক করে দিই নাই। শুধু মৃতের বিষয়টা আমরা একটু চিন্তা করতেছি। এদিকে 45,000 আবেদন আছে কল্যাণ ট্রাস্টে। চলতি বছর সেখানে ঘাটতির পরিমাণ হবে প্রায় 3,000 কোটি টাকা। দুই দিকেরই সমস্যা থাকে। এক হলো তাদের আবেদনের প্রসেসের সমস্যা থাকে, আর নিষ্পত্তির প্রক্রিয়া। জটটাকেই আমি মূলত দায়ী করবো, যেহেতু অনেকদিন তাদের পেমেন্ট দেওয়া হচ্ছে না, তাদের ওই জট থেকেই এই সব সমস্যাগুলো হয়। 2023 ও 24 সালে ভুয়া শিক্ষক তৈরি করে তহবিলের টাকা আত্মসাৎ করার নজির আছে অবসর সুবিধা বোর্ডের। এছাড়াও কর্মকর্তাদের যোগসাজশে এক একজনকে একাধিকবার অর্থ দেওয়ার ঘটনাও আছে। শিক্ষকদের দেয়া চাঁদার টাকা নির্দিষ্ট ব্যাংকে না রেখে কর্মকর্তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে নিয়ে 5,000 কোটি টাকা 9-6-এর ঘটনাও ঘটে অবসর সুবিধা বোর্ডে। তবে বর্তমান পরিচালক বলছেন এখন আর এসবের সুযোগ নেই, হচ্ছে না 9-6। বরং প্রাসঙ্গিকভাবে আমি বলতে যে অনেকগুলো অনিয়ম ছিল, এখানে কোনো অনিয়ম করার সুযোগ নাই। সেটা এক সময় ছিল, এখন সেটা নেই। আপনি আমার দৃঢ় বিশ্বাস এখন নাই, এবং আমি চেষ্টা করছি।
শিক্ষকদের কষ্টের টাকায় দুর্নীতি ও অনিয়ম যেন না হয় তার জন্য 2002 সালের আইনে পরিবর্তন এনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অধ্যাদেশ 2026 জারি করেছে অন্তর্বর্তী সরকার। আপাতত সেই আলোকেই চলছে শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণের অর্থ দেয়া প্রতিষ্ঠান দুটি। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ 6 বছর পর পাবনায় আবারও সক্রিয় চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি। পথে ঘাটে সাঁটানো নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির পোস্টার। এতে চরম উদ্বেগ উৎকণ্ঠায় স্থানীয়রা। কারা কি উদ্দেশ্যে এসব লাগিয়েছে তা নিয়ে চলছে জোর আলোচনা। এ বিষয়ে তৎপরতা বৃদ্ধির পাশাপাশি চরমপন্থার উত্থান রোধে কঠোর অবস্থান নেবে প্রশাসন, এমনটাই দাবি। পাবনার আটঘরিয়ায়, সাথিয়া ও ফরিদপুর উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তার ধারে, বাজারে এবং গাছের গায়ে সাঁটানো লাল রঙের পোস্টার। রয়েছে মার্কস, লেনিন, স্টেলিন আর মাও সেতুংয়ের ছবি, সঙ্গে দুনিয়ার সর্বহারা এক হও স্লোগান। দীর্ঘ সময় পর নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নাম ব্যবহার করে এসব পোস্টার সাঁটানো হয়েছে, যাতে ভোটের বাক্সে লাথি মেরে সমাজতন্ত্র কায়েমের কথা উঠে এসেছে। একই সাথে রয়েছে বিদেশি বিনিয়োগের দৌরাত্ম্য থেকে তাঁতশিল্প রক্ষার কথাও। এতে সমাজে নতুনভাবে সংঘাত ছড়ানোর আতঙ্কে স্থানীয়রা। এতকাল ছিল না, আবার হঠাৎ করে এইগুলি লাগাতে কি তুই কি হবে, এরকম একটা আতঙ্ক তো ভিতরে বই। প্রথম আমরা দেখলাম, আমরা তো বেশি দিনের বয়সও না, কারণ এটা চলে গেছে অনেকদিন, মাঝখানে ছিল না, আমরা শুনে আইছি খালি। যারা এখনো অন্ধকার পথে তাদের আলোর পৃথিবীতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আত্মসমর্পণ করা সর্বহারা দলের সদস্যরা। আলো জগৎ আমরা নিয়ে আসি, আমরা স্বাভাবিক জীবনযাপন, ব্যবসা বাণিজ্য করে খাচ্ছি, খুব সুন্দরভাবে চলাফেরা করতেছি। যারা এগুলোর সাথে সম্পর্কিত, এটা পুলিশ প্রশাসন, আমরা জানি সরকার পক্ষই তথ্য করে দেহে এগুলো তাদের ধরে আইনের আওতায় নেওয়া হোক। এটা যেন সরকার যার যথাযথ ব্যবস্থা নেয়, যাতে আমরা যারা সিলিন্ডার করছি আমরা খুব আরাম আয়েসে জীবনযাপন করছি। পোস্টার টানিয়ে বা হুমকিদামকি দিয়ে অপরাধের কোনো সুযোগ নেই, জানালেন জেলার পুলিশের শীর্ষ কর্মকর্তা। জনগণের উৎকণ্ঠা হওয়ার সুযোগ নেই। আমরা অচিরেই যদি কিছু ওরা যদি এটা যদি করেও থাকে, এটা আমরা ডিটেকশন করব এবং আইনগতভাবে ব্যবস্থা নেব। 90-এর দশকে পাবনায় ঘটে চরমপন্থী সংগঠনের উত্থান। তাদের মূল টার্গেট ছিল সমাজের ধনাঢ্য ব্যবসায়ীরা। সর্বশেষ 2019 সালের 9 এপ্রিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে 596 জন চরমপন্থী আত্মসমর্পণ করেন। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। ইরান যুদ্ধ থেকে আবারও পিছু হটার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান চুক্তি করুক আর না করুক, সমঝোতা ছাড়াই যুদ্ধ বন্ধ করতে পারে ওয়াশিংটন, এমন মন্তব্য করেছেন ট্রাম্প। জানিয়েছেন 2 থেকে 3 সপ্তাহের মধ্যে শেষ হতে চলেছে ইরান অভিযান। যুদ্ধের শেষ রেখা দেখা যাচ্ছে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও। হোয়াইট হাউস জানিয়েছে আজই এই ইস্যুতে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন মার্কিন প্রেসিডেন্ট। 28 ফেব্রুয়ারি ইরানে অভিযান শুরুর পর বেশ কয়েকবারই যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন অভিযান দীর্ঘায়িত না করার পরিকল্পনাও। মুখে চাপের কথা স্বীকার না করলেও সময়ে সময়ে ট্রাম্পের অভিব্যক্তিতে চিন্তার ভাঁজ নজরে এসেছে। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে হরমুজ প্রণালী বন্ধ রেখেই যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। পরবর্তীতে সংবাদ সম্মেলনে বললেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই শেষ হতে যাচ্ছে ইরানে চলমান সামরিক অভিযান। এক্ষেত্রে ইরানের চুক্তিতে আসার প্রয়োজন নেই বলেও জানান তিনি। আমার মনে হয় 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই আমরা ইরান ছাড়ব। আমাদের সামরিক অভিযানের প্রধান লক্ষ্য ছিল ইরানের পরমাণু অস্ত্রধারী হওয়ার তৎপরতা ঠেকানো। সেই লক্ষ্য পূরণ হয়েছে, আমরা কাজটা শেষ করছি। হয়তো আর 2 সপ্তাহ বা তার চেয়ে 2-1 দিন বেশি সময় লাগতে পারে। শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে এমন বার্তা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন যুদ্ধের শেষ দেখতে পাচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা যুদ্ধের শেষ রেখা দেখতে পাচ্ছি। এটি আজই নয়, কালও নয়, তবে সেই সময় ঘনিয়ে আসছে। আমরা আমাদের প্রতিটি লক্ষ্যের পথে ভালোভাবে এগিয়ে চলেছি এবং নির্ধারিত সময়ের আগেই রয়েছি। এদিকে ইরান ইস্যুতে বড় কোনো ঘোষণা আসতে পারে আজ, জানিয়েছে হোয়াইট হাউস। বুধবার স্থানীয় সময় রাত 9টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনিক রহমান, যমুনা নিউজ।
ইরাকে অপহরণ হয়েছেন এক মার্কিন নারী সাংবাদিক। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে রাজধানী বাগদাদ থেকে অপহরণ করা হয় তাকে। অপহরণকৃত সাংবাদিকের নাম শেলি কেটেলসন। তিনি ফ্রিল্যান্স জার্নালিস্ট হিসেবে ইরাকে কর্মরত ছিলেন। ধারণা করা হচ্ছে তার অপহরণের পেছনে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর হাত রয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে এক সন্দেহভাজনকে। বিষয়টি নিয়ে গোয়েন্দা সংস্থা FBI-এর সাথে কাজ চালু রয়েছে বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। খোঁজ জারি রেখেছে ইরাকি কর্তৃপক্ষ। সম্প্রতি নিরাপত্তা নিয়ে শেলি কেটেলসনকে সতর্কতা দিয়েছিল মার্কিন সরকার। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে 5 দফা যৌথ প্রস্তাব দিয়েছে পাকিস্তান ও চীন। মঙ্গলবার বেইজিং সফরে গিয়ে এই প্রস্তাব ঘোষণা করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এর আগে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেন পাক পররাষ্ট্রমন্ত্রী। তবে যুদ্ধ বন্ধে উত্থাপিত 5 দফার বিস্তারিত প্রকাশ করেনি কোনো পক্ষ। বৈঠকের পর যৌথ বিবৃতিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে পাকিস্তান ও চীন। একই সাথে অবরুদ্ধ প্রণালী সহ সব নৌপথের নিরাপত্তা নিশ্চিতের উপর জোর দিয়েছে দেশ দুটি। রোববারও ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠক করে পাকিস্তান। অর্ধ শতাব্দীর বেশি সময় পর আবারও চন্দ্রাভিযানে যাচ্ছে মানুষ। নাসার বহুল প্রতীক্ষিত আর্টেমিস 2 মিশনের সব প্রস্তুতি চূড়ান্ত। চলছে কাউন্টডাউন। সবকিছু অনুকূলে থাকলে আজ বাংলাদেশ সময় দিবাগত রাত 2:24 দিকে হতে পারে রকেট উৎক্ষেপণ। 10 দিনের ঐতিহাসিক অভিযানে যাবেন 4 নভোচারী। প্রদক্ষিণ করবেন পৃথিবীর একমাত্র উপগ্রহের কক্ষপথ। আগের সব রেকর্ড ভেঙে পাড়ি দেবেন সবচেয়ে দূরবর্তী স্থানে। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাডে প্রস্তুত সবচেয়ে শক্তিশালী রকেট স্পেস লঞ্চ সিস্টেম SLS, যাতে চেপে মহাকাশে রওনা দেবে ওরিয়ন। 10 দিনের অভিযানের জন্য প্রস্তুত 4 নভোচারী। মিশনে থাকছেন 3 মার্কিনী রিড উইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডার জেরেমি হ্যানসেন। সবকিছু ঠিকঠাক থাকলে কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড 39B থেকে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6:24 উৎক্ষেপণ। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে বলে মনে করছেন নাসার বিশেষজ্ঞরা। আবহাওয়া এখন বেশ ভালো, আশা করছি এটাই বজায় থাকবে। সংখ্যায় বললে যাওয়ার সম্ভাবনা 80%। এই দিনটি সবচেয়ে উপযুক্ত মনে হচ্ছে। এই মিশনে চাঁদের মাটি স্পর্শ করবেন না নভোচারীরা, বরং চাঁদের চারপাশে প্রদক্ষিণ এবং দূরতম স্থান ঘুরে ফিরে আসবেন পৃথিবীতে। এর আগে 2022 সালে আর্টেমিসের প্রথম মিশনে নভোচারী ছাড়া পাঠানো হয়েছিল ওরিয়ন। প্রায় 3 বছর ধরে নিখুঁত পরিকল্পনা আর কক্ষপথের জটিল হিসাব নিকাশ মিলিয়ে সম্ভাব্য যাত্রার জন্য প্রস্তুত মনুষ্যবাহী ওরিয়ন ক্যাপসুল। আমাদের টিম গত কয়েক মাস ধরে অসাধারণ পরিশ্রম করেছে। কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হলেও দক্ষতার সাথে বিষয়গুলো সামলেছে। আমরা খুবই উচ্ছ্বসিত। নাসা বলছে $93 বিলিয়ন বাজেটের এই প্রকল্পের লক্ষ্য কেবল চন্দ্র জয় নয়, বরং চাঁদের স্থায়ী ঘাঁটি এবং মঙ্গল গ্রহে মানুষের বসতি গড়ার পথ তৈরি। ধারাবাহিক এই মিশনের লক্ষ্য চাঁদের মাটিতে মানুষের স্থায়ী উপস্থিতি, ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর দিকেও এগোবে। 1969 সাল থেকে 1972 পর্যন্ত 6টি অ্যাপোলো মিশনে 12 জন পা রেখেছে চাঁদের মাটিতে। এরপর মহাকাশ গবেষণা বহুদূর এগিয়ে গেলেও চাঁদে আর মানুষের পা পড়েনি। পরিকল্পনা অনুযায়ী আর্টেমিস 2 মিশন সফল হলে 2027-28 সালে আবার চাঁদের বুকে পড়বে মানুষের পদচিহ্ন। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ। 2006 সালে চ্যাম্পিয়ন হবার পর 2 আসরে গ্রুপ পর্বে বাদ পড়া ইতালি এবার টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে পারল না। ইউরোপিয়ান প্লে অফ ফাইনালে বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে টাইব্রেকারে 4-1 ব্যবধানে হেরেছে ইতালি। বসনিয়ার মতো বিশ্বকাপে কোয়ালিফাই করেছে সুইডেন, তুরস্ক, জিআর কঙ্গো, চেক রিপাবলিক। হাত ছোঁয়া দূরত্বে ট্রফি হারানোর বেদনা নিয়ে সেদিন ঘরে ফিরেছিলেন জিনেদিন জিদান। ইতালির মার্কো মাতেরাজ্জির স্লেজিংয়ে নিজেকে সামলে উঠতে পারেননি জিদান। মেরে বসেন ঢুস, তাতেই লাল কার্ড।
অতিরিক্ত সময়ে ক্যাপ্টেইনের লাল কার্ড ফ্রান্সকেও সেবার আর বিশ্বকাপ জিততে দেয়নি। এরপর পেরিয়েছে 2 দশক, 4টা ফুটবল বিশ্বকাপ হয়ে গেছে, সিরিয়ালে আরও একটা। ফ্রান্স যেখানে 4 বিশ্বকাপের 2টায় ফাইনাল খেলে 1টায় চ্যাম্পিয়ন, ইতালি সেখানে বিশ্বকাপ জয়ের পর টানা 2বার গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে টানা 3বার বিশ্বকাপে খেলতে পারল না। তবে কি সেই অভিশাপে লেগেছে ইতালির? আজদুরিদের স্বপ্নভঙ্গের সবশেষ উদাহরণ মঙ্গলবার দিবাগত রাতের ইউরোপিয়ান প্লে অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে টাই ব্রেকারে 4-1 ব্যবধানে হেরেছে ইতালি। অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচটা 1-1 গোলে ড্র হয়েছিল। ফলে 2014 সালের পর আর বিশ্বকাপ খেলা হয়নি ইতালির। সাবেক চ্যাম্পিয়নদের মধ্যে ইতালি প্রথম দল যাদের টানা 3 বিশ্বকাপে দেখা যাবে না, আর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে বসনিয়া। ইতালির মতো বিশ্বকাপে থাকছে না পোল্যান্ডও। সুইডেনের কাছে 3-2 গোলে হেরে বিদায় নিয়েছে পোলিশরা। গোল পাননি বার্সেলোনা স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। এদিকে কসোভোকে 1-0 গোলে হারিয়ে 24 বছর পর বিশ্বকাপের টিকিট কেটেছে তুরস্ক। সবশেষ যে আসরে তারা খেলেছিল সেই 2002 সালে সেমিফাইনালে উঠেছিল দলটা। জ্যামাইকাকে 1-0 গোলে হারিয়ে 52 বছর পর বিশ্বকাপে ডিআর কঙ্গো। এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপের মূল মঞ্চে দেখা যাবে তাদের। প্রথমবার তারা বিশ্বকাপে খেলেছিল 1974 আসরে। সে সময় অবশ্য দেশটার নাম ছিল জাইরে। ডেনমার্ককে টাই ব্রেকারে 3-1 গোলে হারিয়ে 20 বছর পর বিশ্বকাপে চেক রিপাবলিক। নির্ধারিত সময়ে ম্যাচটা 2-2 গোলে ড্র হয়েছিল। ফলে এ গ্রুপে মেক্সিকো, সাউথ আফ্রিকা ও কোরিয়া রিপাবলিকের সঙ্গী হলো চেক রিপাবলিক। বি গ্রুপে কানাডা, কাতার ও সুইজারল্যান্ডকে পেল বসনিয়া ও হার্জেগোভিনা। সি গ্রুপে তুরস্ক খেলবে অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এফ গ্রুপে নেদারল্যান্ডস, জাপান ও তিউনিশিয়ার প্রতিপক্ষ সুইডেন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। 40 বছর পর বিশ্বকাপে ইরাক বিশ্বকাপের প্লে অফ ফাইনালে বলিভিয়াকে 2-1 গোলে হারিয়ে চূড়ান্ত পর্বের টিকিট কেটেছে এশিয়ান দেশটি। এর ফলে 1986 সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে তারা। বুধবার সকালে মেক্সিকোর গুয়াদালোপ স্টেডিয়ামে ম্যাচে 10 মিনিটে এগিয়ে যায় ইরাক। আল আমারির কর্নারে দারুণ এক হেড দিয়ে এশিয়ান দেশটিকে এগিয়ে দেন আল হামাদি। পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠা বলিভিয়া। ম্যাচের 38 মিনিটে সমতা ফেরায় তারা। বলিভিয়ার হয়ে গোল করেন ময়েসেস পানিয়াগুয়া। সমতাতেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে মার্কো ফার্জির পাসে বক্সের ভেতর দুর্দান্ত এক ফিনিশিংয়ে ইরাককে এগিয়ে দেন আইমেন হুসাইন। 2-1 গোলের জয়ে 48তম দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে ইরাকি। আর এই ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে।